হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইমার্স পয়েন্ট, তোমাদের ফিজিক্সের ওয়ান স্টপ ডেস্টিনেশন। আর আজকে আমরা শুরু করছি গ্যাসের উপরে চার্লস এবং বয়েলস ল। দেখো, মাধ্যমিকে যে টপিকগুলো থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আসে সেই টপিকগুলোকে আমরা ধরে কভার করব এবং এন্ড টু এন্ড শেষ করব, এবং যতটা পারা যায় কম সময়ের মধ্যে, যতটা পারা যায় বেশি ডিটেল দিয়ে এই ভিডিওটাকে আমরা তৈরি করব। ওকে, চলো দেরি করবো না, ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথম যেটা বলার, দেখো, চার্লসের সূত্র আর বয়েলসের সূত্র, এই দুটো সূত্র যদি জানতে হয়, সব থেকে আগে চাপের উপরে ছোট্ট করে একটুখানি ডিটেলস জেনে নিতে হয়, মাত্র 2 মিনিটের মধ্যে। তারপরে সূত্রের মধ্যে যাব। ওকে, চলো। প্রথম যেটা, গ্যাসের চাপ। চাপ কাকে বলে? চাপ মানে হচ্ছে কোনো আবদ্ধ পাত্রে গ্যাস একক ক্ষেত্রফলে তাকে চাপ বলে। ঠিক আছে, কি বুঝলাম? বুঝলাম যে কোনো আবদ্ধ পাত্রে, ধরো যদি একটা আমি আবদ্ধ পাত্র যদি ড্র করি, যদি একটা চোঙ ড্র করি এরকম, এই চোঙের মধ্যে মনে করো গ্যাস রয়েছে। ঠিক আছে, পুরো জিনিসটার মধ্যে গ্যাসটা ভর্তি রয়েছে। এবারে আমি যদি একটা একক ক্ষেত্রফল এইরকম যদি একটা জায়গা নিই, এই একক ক্ষেত্রফলের দেয়ালের উপরে যতটা বল প্রযুক্ত হবে সেইটাকে বলা হয় গ্যাসের চাপ। ওকে, গ্যাসের চাপের আগে মাত্রা সংকেত করার আগে ফর্মুলাটা দেখে নিই। চাপের ফর্মুলা হচ্ছে প্রযুক্ত বল বাই তার ক্ষেত্রফল। প্রযুক্ত বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। ঠিক আছে, এই গেল হচ্ছে তোমার ফর্মুলা। এবার কি করব, দেখো ছোট ছোট করে জিনিসপত্রগুলো করে নি। মাত্রীয় সংকেত, মাত্রীয় সংকেত কি হবে? মাত্রীয় সংকেত হচ্ছে, এই প্র্যাকটিসটা এখন থেকেই করে রাখো যাতে পরবর্তীকালে খুব সুবিধা হয়। মাত্রীয় সংকেত করাটা কিন্তু খুব সোজা। ফোর্সের জন্য বা বলের জন্য কি হয়, এম এল টি টু দি পাওয়ার -2 কি দিয়ে ভাগ করব? ক্ষেত্রফল মানে এল স্কোয়ার। তাহলে এল এল কেটে গেল, এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। এই গেল আমার মাত্রীয় সংকেত, একক। দেখো, একক জেনারেলি আমরা মোটামুটি কি বলে থাকি, একক কত রকমের হয়? একক জেনারেলি আমরা ধরে নিই সেটা হচ্ছে এসআই একক এবং সিজিএস একক। এসআই এককটা দেখি। দেখো, বল বাই ক্ষেত্রফল, এই তো ফর্মুলা। তাহলে এসআই সিস্টেমে কি হবে? এসআই সিস্টেমে বলের একক কি? নিউটন, রাইট? তোমরা সবাই জানো নিউটন। আর ক্ষেত্রফলের হচ্ছে মিটার স্কোয়ার। এই নিউটন পার মিটার স্কোয়ারকেই বলে পাস্কাল। পাস্কাল, ঠিক আছে। আর যদি তুমি সিজিএস সিস্টেমে দেখো, তাহলে বলের একক কি? ডাইন। আর ক্ষেত্রফল হবে সেন্টিমিটার স্কোয়ার, রাইট? আচ্ছা, এবারে তুমি যদি এসআই থেকে সিজিএস যদি কনভার্ট করতে চাও, তাহলে কি করবে? দেখো, যদি পাস্কাল ইকুয়াল টু কি? 1 নিউটন বাই 1 মিটার স্কোয়ার। এবার 1 নিউটন মানে জানো যে কত হয়? 10⁵ ডাইন হয়। আর 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। 1 মিটার মানে হচ্ছে 10 সেন্টিমিটার, সরি না, 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার, ঠিক। তাহলে এবার এখানে দুটো জিরো, স্কোয়ার করলে 4টে জিরো, তাহলে কি হয়ে যাবে? 10 ডাইন বাই সেন্টিমিটার স্কোয়ার।
তাহলে সিজিএস একক এসআই একক দুটোই তোমরা জেনে ফেললে এবং তার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে কি করে কনভার্ট করতে হয় সেটাও জেনে গেলে। আচ্ছা, শুধুমাত্র এসআই আর সিজিএস সিস্টেমই হয় না, তার সঙ্গে সঙ্গে আরো কি হয়, তার সঙ্গে সঙ্গে আরো অনেক ইউনিট হয় চাপের। যেমন যেমন হয় টর, যেমন হয় বার, আর কি হয়, আর হচ্ছে এটিএম। এটিএম মানে হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার। অ্যাটমসফেরিক প্রেসার। আর কি হয়, আর হয় সেন্টিমিটার মার্কারি বা মিলিমিটার মার্কারি। তোমরা জানো যে বায়ুমণ্ডলের চাপ 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ বা 760 মিলিমিটার পারস্তম্ভের চাপ। তো ওই পারদের চাপ, ওই জিনিসগুলো বেসিক্যালি কিন্তু কিন্তু চাপেরই একক, ঠিক আছে, ভুলবে না। আচ্ছা, এবারে পরিমাপের যন্ত্র। চাপ পরিমাপ করার জন্য কি যন্ত্র ব্যবহার করা হয়? জেনারেলি আমরা ব্যবহার করি ম্যানোমিটার। ম্যানোমিটার যন্ত্র ব্যবহার করে থাকি আমরা চাপ মাপার জন্য। আর প্রমাণ চাপ, প্রমাণ চাপ মানে কি? প্রমাণ চাপ হচ্ছে 23°C উষ্ণতায় সমুদ্র পৃষ্ঠে নিরক্ষীয় অঞ্চলে যে পরিমাণ চাপ, কি চাপ? বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ দেখা যায় তাকে প্রমাণ চাপ বলে। প্রমাণ চাপ কত হয়? 1 অ্যাটমসফিয়ার বা 76 সেন্টিমিটার পারস্তম্ভ। এইচজি মানে তোমরা জানো পারস্তম্ভ, অথবা মিলিমিটারে করলে 760 মিলিমিটার পারস্তম্ভ। ওকে, ক্লিয়ার? তাহলে প্রেসার সম্বন্ধে পুরোটা বোঝা গেল। তাহলে এবার ডিরেক্টলি চলে যাব সূত্রে। ওকে, বয়েলের সূত্র। বয়েলের সূত্রতে কি বলতে হয়? বয়েলের সূত্রতে যেটা বলতে হয় সেটা হচ্ছে অপরিবর্তিত উষ্ণতায় চাপ আয়তনের সাথে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, দেখো এখানে কি বলেছি আমি? অপরিবর্তিত উষ্ণতায়, মানে এখানে আমাকে ধরে নিতে হবে উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না, এবং তার সঙ্গে সঙ্গে, ঠিক আছে, তুমি পরে দেখতে পাবে এটা সে সমসংখ্যক পরমাণু সমন্বিত। ঠিক আছে, মূল সংখ্যা যেন সমান হতে হবে, এটা একটু ধরতে হয়। বাট ঠিক আছে, অত জটিলতার মধ্যে গেলাম না। বেসিক্যালি বলতে কি চেষ্টা করলাম, আমরা তিনটে জিনিসকে ধরবো, একটা হচ্ছে চাপ, একটা আয়তন, আর একটা হচ্ছে তাপমাত্রা। তো সেইখান থেকে দেখো, আমরা তাপমাত্রাটাকে আমি অপরিবর্তিত রাখছি। সেটা যদি অপরিবর্তিত থাকে তাহলে কি হয়? তাহলে চাপ আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। ঠিক আছে, খুব স্বাভাবিক। এবারে আমি কি করব? লিখব চাপ হচ্ছে পি আর ব্যস্তানুপাতিক হচ্ছে 1/v। ঠিক আছে, পি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি, বা পি ভি এর সাথে ব্যস্তানুপাতিক। এই হচ্ছে তোমার জেনারেল সলিউশন।
তো যখনই এরকম ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, সেখান থেকে একটা অভেদ সম্পর্ক থেকে আমরা যদি একটা সমীকরণে ট্রান্সফার করতে হয়, তখন কি করতে হয়, একটা কনস্ট্যান্ট টার্ম, একটা ধ্রুবক নিয়ে আসতে হয়। ধ্রুবক দিয়ে গুণ করলে কি হয়ে যায়, তখন সমানুপাতিতা থেকে আমরা সমীকরণে চলে যাই। তাহলে এখানে একটা কনস্ট্যান্ট নেবো কে, তাহলে পি ইকুয়াল টু কে বাই ভি, যেখানে কেটা কি, কে এটা হচ্ছে একটা সমানুপাতি ধ্রুবক। সমানুপাতি ধ্রুবক। তাহলে পি ইকুয়াল টু যদি কে বাই ভি হয়, তাহলে লিখতে পারি ভিটাকে যদি পি এর সামনে নিয়ে আসি, তাহলে হয়ে যায় পিভি ইকুয়ালস টু কে। ঠিক আছে, তাহলে চাপ এবং আয়তন এদের গুণফল সবসময় হয় ধ্রুবক। ঠিক আছে, মানে এদের পি এবং ভি যাইভাবে চেঞ্জ হোক না কেন। ধরো তোমাকে এক্সাম্পল দিয়ে বলি, ধরো একটা পিস্টন নিলাম, একটা আবদ্ধ পাত্র। ঠিক আছে, আবদ্ধ পাত্রে এই সময় ধরো উপরে চাপ রয়েছে P1 আর আয়তন হচ্ছে V1। এবারে আমি যদি চাপটাকে বাড়াই, ধরো চাপ এখান থেকে আরো বাড়িয়ে দিয়েছেন, চাপটাকে যদি আমি বাড়াই, তাহলে দেখো আয়তনটা কমে গেছে। এখানে দেখো চাপটা কম আয়তনটা বেশি, এখানে দেখো চাপটা বেশি আয়তনটা কম, একটা কম একটা বেশি। ঠিক আছে, কিন্তু একটা কম একটা বেশি হলে হলে দুটোকে যদি তুমি যদি গুণ করো, তাহলে কিন্তু জিনিসটা কিন্তু সমান থাকে। দেখো এখানে চাপটা বেশি আয়তনটা কম, এখানে চাপটা বেশি এখানে চাপটা কম আয়তনটা বেশি, এখানে চাপটা কম চাপটা বেশি আয়তনটা কম। দেখো তাহলে সম্পর্কটা বুঝতে পারছো, রাইট? আচ্ছা, সেই জন্য আমি বলতে পারি যে চাপ এবং আয়তন এই দুজনের গুণফল সেটা হচ্ছে ধ্রুবক, রাইট? মানে একটাকে তুমি যদি বাড়াও আর একটা কমবে, আর একটাকে যদি কমাও আর একটা ঠিক বেড়ে যাবে। তো এদের মধ্যে এই রকম সম্পর্ক। ঠিক, আচ্ছা এবারে চলো খুব তাড়াতাড়ি আমি গ্রাফের প্রবলেমগুলো করে নেব। গ্রাফের প্রবলেমগুলোতে কি রয়েছে দেখো, এখানে রয়েছে পি আর এখানে রয়েছে ভি। ঠিক আছে, পি আর ভি এর মধ্যে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে। সবসময় জানবে এটা, সবসময় যদি কোনো চলরাশি দুটোর মধ্যে যদি সম্পর্ক হয় ব্যস্তানুপাতিক, তাহলে সবসময় গ্রাফ কিরকম আসে, সবসময় গ্রাফ আসে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, এইরকম দেখতে হয়। ঠিক আছে, এরকম। এবারে এখানে ভিটা কি, দেখো ভিটাকে চেঞ্জ করি, তার সঙ্গে পি কি করে চেঞ্জ হচ্ছে সেটার গ্রাফ। আমি যদি আবার পিটাকে যদি চেঞ্জ করি, তার সঙ্গে ভি কিভাবে চেঞ্জ হবে, দেখো পি এর সাথে ভি আর ভি এর সাথে পি এ, দুটোই কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে দুটোরই কিন্তু গ্রাফ আসবে এরকম সমপরাবৃত্ত। ঠিক আছে, সমপরাবৃত্ত, এই গ্রাফটার নাম কি, এই গ্রাফটার নাম সমপরাবৃত্ত। দেখো এইখানেও কি আসবে, সমপরাবৃত্ত। সবসময় জানবে যে ব্যস্তানুপাতিক সম্পর্ক যদি থাকে, তাহলে সবসময় গ্রাফ কিরকম হয়, সমপরাবৃত্ত, যেরকম দেখালাম। এবং যদি সমানুপাতিক সম্পর্ক হয়, তাহলে সবসময় আসে সরল রেখা। সব সময় তোমরা যারা নতুন আমার চ্যানেলে, তাহলে সেখান থেকে দেখবে যে আমার গ্রাফের উপর একটা ভিডিও বানানো রয়েছে, আমি এখানে চেষ্টা করবো লিঙ্কে দিয়ে দেওয়ার। সেখান থেকে তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো এবং সেখান থেকে জানতে পারবে যে তুমি যদি দুটোর মধ্যে গ্রাফ নাও জানো, তাহলে জাস্ট যদি তুমি তাদের সম্পর্কটা জানো, তাহলে কিভাবে তাদের মধ্যে গ্রাফগুলো তোমরা নিজেরাই এঁকে নিতে পারবে, বই দেখার দরকার নেই। ঠিক আছে, দেখো ভৌতবিজ্ঞান কিন্তু খুব একটা অতটা জটিল নয়, জাস্ট তুমি যদি ওর বেসিক্সটাকে জানো, তাহলে দেখবে যে খুব 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 সোজা হয়ে যায়। ওকে, এবারে দেখো পিভির সঙ্গে পি, মানে চাপের সঙ্গে কি করে পি ইন্টু ভি চেঞ্জ হচ্ছে। দেখো এখানে দুটোই রেখেছি আমি, পি ইন্টু ভি, চাপের সাথে কি করে পিভি চেঞ্জ হচ্ছে। একটা জিনিস দেখো, আমি শুরুতেই বলে দিয়েছি যে চাপ আর আয়তন যাই হোক না কেন, পিভিটা সবসময় কনস্ট্যান্ট হয়, পিভিটা সবসময় ধ্রুবক। যদি কোনো রাশি যদি ধ্রুবক হয়, তাহলে সেটা সবসময় একটা সরলরেখা হয়, কার সাথে, এক্স অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল একটা সরলরেখা হয়। আর তেমনি এখানে দেখো কি করেছি, এখানে আমি ভি এর সাথে সাথে কি করে পিভি চেঞ্জ হয় সেটা করেছি। দেখো নিচেরটা সবসময় কি হয়,
স্বাধীন চলরাশি, উপরেরটা হয় অধীন চলরাশি, স্বাধীনের উপরে অধীন নির্ভর করে। আচ্ছা, কিন্তু যদি সবসময়, যদি আমি কখনো কি পাই, যদি আমি ধ্রুবক পাই, ঠিক আছে, তাহলে সবসময় তার জন্য গ্রাফ কি আসবে, সবসময় তার জন্য স্ট্রেট লাইন আসবে, সরলরেখা আসবে। আচ্ছা, পরেরটা দেখো, যে যদি আমি দুটো গ্রাফকে একসাথে করার চেষ্টা করি, যদি নিচে পি থাকে বা ভি থাকে, দুটোই পি থাকুক বা ভি থাকুক, এবং ওপরে যদি থাকে তাপমাত্রা, উষ্ণতা, তাহলে গ্রাফ কিরকম আসবে? দেখো, যখনই আমি বয়েলের সূত্র পড়েছিলাম, সবার আগে বলে দিচ্ছি অপরিবর্তিত উষ্ণতা, মানে উষ্ণতা পরিবর্তন হচ্ছে না, উষ্ণতা পরিবর্তন হচ্ছে না বলে উষ্ণতাও কি ধ্রুবক, আর ধ্রুবকের জন্য গ্রাফ কিরকম হয়, সব সময় এক্স অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল সরলরেখা। তাহলে এখানেও গ্রাফটা কিরকম আসবে, এখানেও আসবে সমান্তরাল সরলরেখা, গ্রাফটা চলে আসবে। রাইট? বুঝতে পেরেছো আশা করি? ওকে, চটচট করে ভিডিওটা এগিয়ে যাব। আমি জানি তোমাদের সামনে পরীক্ষা, বেশি বেশি ধীরে সুস্থে ভিডিওটা বানাবো না, খুব চটপট করে বলবো, যাতে খুব কম সময় তোমাদের পুরো ভিডিওটা দেখে ফেলতে পারো এবং মাধ্যমিকে ফাটাফাটি রেজাল্ট করতে পারো। চলো, এবং সঙ্গে সঙ্গে একটা গাণিতিক সমস্যা করলাম, কারণ এখান থেকে গাণিতিক সমস্যা দেয়, ঠিক আছে, এবং তোমরা যারা ফিজিক্সে ভয় পাও এবং যারা অনেক সময় গাণিতিক সমস্যা করতে পারো না, তাদের জন্য বলছি এই জিনিসগুলো কিন্তু প্র্যাকটিস করতে শুরু করে দাও। ঠিক আছে, দেখো কি বলছে, প্রমাণ চাপ ও উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব। আচ্ছা, প্রমাণ চাপ ও উষ্ণতায় প্রমাণ চাপ কত? প্রমাণ চাপ হচ্ছে 76 সেন্টিমিটার অফ মার্কারি, 76 সেন্টিমিটার পারস্তম্ভ। আচ্ছা, খুব ভালো কথা। সেই সময় আয়তন কত? সেই সময় আয়তন হচ্ছে 52 মিটার কিউব। আচ্ছা, তারপরে দেখো, অপরিবর্তিত উষ্ণতায় 104 সেন্টিমিটার মার্কারির চাপে, তখন আয়তন কত? তার মানে এখন নতুন প্রেসার কত, নতুন চাপ কত? 104 সেন্টিমিটার অফ মার্কারি, এবং এই সময় আয়তন কত? আয়তন সেটাই বার করতে হবে। এই গেল অঙ্কটার ফান্ডা। এবার কি করব, বয়েলের সূত্রটা জাস্ট লিখে দেবো। দেখো কি সোজা, P1V1 ইকুয়াল টু P2V2, ঠিক? কারণ আমরা সবসময় জানি কি হোক না কেন, যে চাপের সঙ্গে আয়তনকে গুণ করলে কি হয়, সবসময় সেটা একই থাকে, সেই চাপ বাড়লে আয়তন বাড়বে, আয়তন বাড়লে এই জিনিসপত্রগুলো। তো তাহলে চট করে পিটা কত? পিটা হচ্ছে 76, V1 কত? 52, P2 কত? 104, আর এটা কত? V2। তাহলে V2 কি হবে? V2 হবে 76 ইন্টু 52 ডিভাইডেড বাই 104, তাহলে 38। দেখো এই কি দিয়েছে, একক কি দিয়েছে, একক হয়েছে মিটার কিউব, তাহলে এটা হচ্ছে মিটার কিউব। বুঝলে? রাইট? খুব সোজা অঙ্ক। দেখো, অঙ্কগুলো কিন্তু খুব সোজা, এখানে কিন্তু তোমরা অনেকেই গাণিতিক প্রশ্ন উপেক্ষা করে চলে যাবে না, গাণিতিক প্রশ্নগুলো সবসময় করবে, ওখান থেকে কিন্তু ছাঁকা সলিড নাম্বার আসে, এবং ওখানে মাধ্যমিকে ভালো নাম্বার পাওয়ার জন্য ভৌত বিজ্ঞানের অঙ্কগুলো করা কি প্র্যাকটিস করা কিন্তু খুব 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 দরকার। ওকে, এবারে চলে যাব চার্লসের সূত্রে। চার্লসের সূত্রে কি বলছে? চার্লসের সূত্র বলছে, ওখানে দেখো কে ছিল কনস্ট্যান্ট, ওখানে দেখো তাপমাত্রা ছিল হচ্ছে কনস্ট্যান্ট, তাপমাত্রা অপরিবর্তিত, আর এখানে কি, এখানে চাপ অপরিবর্তিত থাকবে। দেখো, তাহলে লিখবো অপরিবর্তিত চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে কি হয়? আয়তন আগের থেকে 1/273 গুণ
বৃদ্ধি পায়, বা এটা বলতে পারো তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস যদি আমি বাড়াই তাপমাত্রা, তাহলে আয়তন বৃদ্ধি পাবে। কত বৃদ্ধি পাবে? আগের থেকে 1/273 গুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা জানতে হবে। তাহলে দেখো, মনে করো প্রাথমিক আয়তন ছিল VO, আর মনে করো ধরো টি উষ্ণতায় আয়তন সেটা VT। ঠিক আছে, এবারে ভি নট বা VO তার সঙ্গে VT এর সম্পর্ক আমাকে বার করতে হবে। দেখো, আমি কত ডিগ্রি টেম্পারেচার বাড়িয়েছি? T ডিগ্রি, রাইট? দেখো, 1 ডিগ্রি বাড়ালে আয়তন কত বাড়তো? আয়তন বাড়তো 1/273। তাহলে T ডিগ্রি করলে কতটা আয়তন বাড়বে? আয়তন বাড়বে, দেখো, তাহলে আয়তন বৃদ্ধি কত? দেখো, T/273। কার থেকে? আগে যা ছিল তার থেকে। আগে ছিল ভি নট, তার সঙ্গে। তাহলে আয়তন বৃদ্ধিকে লিখতে পারি VT মাইনাস ভি নট। ঠিক আছে, আগে কত ছিল? আগে ছিল ভি নট, এখন কত হয়েছে? এখন হচ্ছে VT। তাহলে কতটা বেড়েছে? বেড়েছে তো, হ্যাঁ, টেম্পারেচার বাড়ালে কিন্তু, তাপমাত্রা বাড়ালে কিন্তু আয়তন বাড়বে। তো তাহলে কতটা বেড়েছে? VT মাইনাস ভি নট, সেটা কত হবে? সেটা হয়ে যাবে ভি নট T/273। তাহলে এবারে আমি লিখতে পারি কি? VT ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট T/273। তাহলে সেটা কি হয়ে যায়? ভি নট 1 প্লাস T/273। তাহলে ভিটির সাথে ভি নটের রিলেশনশিপটা পেয়ে গেলে, রাইট? এটা হচ্ছে গাণিতিক গাণিতিক রূপ কিসের? চার্লসের সূত্রের। ঠিক আছে, বুঝে গেছো কমপ্লিটলি? আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, এইখান থেকে তোমাদের প্রবলেম তেমন একটা দেয় না, প্রবলেম একটা অন্য ফর্মুলা থেকে দেয়, সেটা আরেকটা ফর্মুলা, সেখানে আমরা যাব। বাট তার আগে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট এখানে বলে নেওয়া খুব দরকার। কি করব? ধরে নাও যে এই ফর্মুলা যদি আমি বসাই T ইকুয়াল টু -273 ডিগ্রি সেলসিয়াস, যদি ধরো তাপমাত্রা যদি আমি কমাতে থাকি, তাহলে কি হবে? কমাতে 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 একটা সময় কি হয়ে যাবে? আয়তনটা কমবে। ঠিক আছে, তার মানে যত আমি তাপমাত্রা কমাচ্ছি, আয়তন আমার সেইভাবে কমতে থাকছে। খুব ভালো কথা। তাহলে যদি আমি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি আমি কমাতে 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 -1, -2, -3, -4 করে -10, -100, -200, -273 চলে যাই, তখন আয়তন কত হবে? দেখো তো, VT ইকুয়াল টু ভি নট 1 মাইনাস, দেখো প্লাসের জায়গাতে আমি মাইনাস লিখবো, কেন? কারণ আমি তাপমাত্রাটা কমাচ্ছি। টি এর জায়গায় কি লিখবো? 273 ডিগ্রি সেলসিয়াস। তলায় কি আছে? 273 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে দেখো 273 273 কেটে কুটে কি হয়ে যায়? 1। 1 মাইনাস 1 কত হয়ে যায়? 0। মানে এটা কি হলো? যে আয়তনটা, কিছু তো একটা আয়তন ছিল, এখন নির্দিষ্ট ভরের একটা যখন গ্যাস আছে, তাদের কিছু না কিছু তো একটা আয়তন তারা দখল করে থাকবেই। ঠিক আছে, আমরা জানি যে গ্যাসের ঘনত্ব খুব কম, তাই জন্য গ্যাস অনেকটা জায়গা দখল করে থাকে, যতটা তার ভর তার থেকে অনেক বেশি জায়গা দখল করে থাকে। তুমি যদি দেখো যে ধরো একটা বিশাল বড় ঘর রয়েছে, ঠিক আছে, সেই ঘরের মধ্যে যতটা পরিমাণ গ্যাস আছে, তাদেরকে যদি তুমি কম্প্রেস করে একদম আবদ্ধ করে এইটুকুনি জায়গায় নিয়ে চলে আসো, এই পিনের ডগায় যতটা নিপ রয়েছে ততটা ভর তৈরি হয়। এতটা এর ঘনত্ব খুব কম। ঠিক আছে, কিন্তু এরম কি কখন হতে পারে যে গ্যাসের আয়তন 0ই হয়ে গেল, গ্যাসটা পুরো হাওয়াই হয়ে গেল? গ্যাস তো হাওয়াই, যাকে হাওয়া মানে পুরো 0 হয়ে গেল। ঠিক আছে, তো কি হয় যে -273 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রাটা, এটা একটা স্পেশাল তাপমাত্রা। এই তাপমাত্রা কি হয়ে যায় যে গ্যাসের আয়তন কমতে 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 একদম 0 হয়ে যায়। ঠিক আছে, অবভিয়াসলি এটা একটা আলাদা কথা, -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা কখনো পৌঁছাতেই পারি না। মহাবিশ্বে যত টেম্পারেচার রয়েছে, ধরো মনে করো পৃথিবী থেকে চলে গেলে সূর্য, সেখান থেকে চলে গেলে ওর থেকেও আরো গরম একটা ধরো স্টার রয়েছে, সেখানেও চলে গেলে কিন্তু মানে তার তাপমাত্রা বৃদ্ধির কোনো শেষ নেই। মহাবিশ্বের কোনো কোথায় সব থেকে বেশি তাপমাত্রা আমরা কেউ জানি না, তাপমাত্রার কোনো আমাদের আপার বাউন্ডারি নেই, কিন্তু একটা লোয়ার বাউন্ডারি রয়েছে।
সেই লোয়ার বাউন্ডারির থেকে তুলনায় কখনো কোনো তাপমাত্রা যেতেই পারে না। সেটা কত? সেটা -273°C। ঠিক আছে, এইখান থেকে এর নিচে তাপমাত্রা নেই, তাই জন্য এইখানে গেলে কি হয়ে যায়, গ্যাসের আয়তন একদম শূন্য হয়ে যায়। ঠিক আছে, থিওরিটিক্যালি একদম শূন্য হয়ে যায়। তাই জন্য এটাকে বলে পরম শূন্য উষ্ণতা। ওকে, তাহলে পরম শূন্য উষ্ণতা মানে কি? পরম শূন্য উষ্ণতা মানে টি ইকুয়াল টু -273°C। এটাকে যদি ভালোভাবে লিখি, যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, সেই তাপমাত্রাকে পরম শূন্য উষ্ণতা বা পরম শূন্য তাপমাত্রা যাই বলো না কেন বলে। ঠিক আছে, তার মানে -273°C উষ্ণতায় কি হচ্ছে, গ্যাসের আয়তন একদম জিরো হয়ে যাচ্ছে। তাই জন্য ওটাকে কি বলে, পরম শূন্য তাপমাত্রা। তার তলায় কি কোনো তাপমাত্রা থাকতে পারে? না, তার তলায় কোনো তাপমাত্রা থাকতেই পারে না। তাহলে ওখান থেকে বেসিক্যালি তাপমাত্রা শুরু হচ্ছে। আমরা জেনারেলি 0° ধরে থাকি, কোথায়? 0°C ধরে থাকি। কিন্তু তুমি যদি ভেবে দেখো, তাহলে অ্যাকচুয়াল তাপমাত্রা কোত্থেকে শুরু হচ্ছে? অ্যাকচুয়াল তাপমাত্রা শুরু হচ্ছে কিন্তু 0° থেকে, 0°K থেকে। দেখো, এই যে বলেছি পরম উষ্ণতার পরম স্কেল, মানে আমি যদি 0°C থেকে শুরু না করে যে তাপমাত্রা থেকে গ্যাসের আয়তন শূন্য থেকে বেশি হতে শুরু করবে সেইটাকে যদি ধরি, তখন সেটাকে বলবো হচ্ছে পরম স্কেল। মানে আমি যদি -273°C থেকে যে স্কেলটা শুরু করছি, সেই স্কেলটাকে বলে তাপমাত্রা পরম স্কেল। বা আর তাই জন্য -273°C টেম্পারেচারকে আমরা বলি, নতুন একটা তাপমাত্রার একক ধরি, সেটাকে বলি কেলভিন। তাহলে এটাকে আমি কি বলবো? এটাকে বলবো 0 কেলভিন। 0 কেলভিন। ঠিক আছে, তার মানে হচ্ছে যে তাপমাত্রা থেকে গ্যাস শূন্য হয়ে যায়, একদম ওর বেশি আর যেতে পারে না, তো সেই তাপমাত্রা থেকে যখন আমি শুরু করছি, তখন যে স্কেলটা পাচ্ছি সেই স্কেলটাকে বলবো কেলভিন স্কেল। আর কেলভিন স্কেল শুরু করতে হয় 0 কেলভিন থেকে। ঠিক আছে, আর সেই 0 কেলভিনের ভ্যালু কত? -273°C। রাইট? ওকে, এবারে চলো দেখো চার্লস সূত্রের বিকল্প রূপ। এখান থেকে আমাদের কোয়েশ্চেন আসবে, গাণিতিক কোয়েশ্চেন গুলো এখান থেকে আসবে। দেখো কি বলেছে, দেখো বলছে যে যদি আমি চাপ যদি অপরিবর্তিত রাখি, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, তাহলে আয়তন বাড়লে মানে তাপমাত্রা বাড়লে আয়তনটাও বাড়ছে। ঠিক, দেখো বেসিক্যালি এটার বক্তব্য হচ্ছে চাপ অপরিবর্তিত থাকলে আয়তন, কার আয়তন? গ্যাসের আয়তন, তাপমাত্রার সাথে সমানুপাতিক। তাপমাত্রার সাথে সমানুপাতিক। ঠিক আছে, হুম, তাহলে এবার সেই রকম ভাবে করে দেখি, যে তাপমাত্রা যদি উষ্ণতার সাথে সমানুপাতি হয়, তাহলে লিখতে পারি যে আয়তন সমানুপাতি তাপমাত্রা। তাহলে এখানে আবার কি পেয়েছি আমি? এখানে আবার যেটা পেয়েছি সেটা সমানুপাতি সম্পর্ক। সমানুপাতি সম্পর্ক জানো যে তোমরা কি হয়, সবসময় সরলরেখা হয়, অলরেডি বলে দিয়েছি। এবং আর কি জানো, যে যখনই মাঝখানে যদি সমানুপাতি সম্পর্ক থাকে, তখন একখানা ধ্রুবক নিয়ে আসতে হয়, এবং সেই ধ্রুবক নিয়ে এসে এই অভেদ সম্পর্কটাকে একটা সমীকরণে কনভার্ট করা যায়। তাহলে করে ফেলি। তাহলে এখান থেকে আমি কি পাবো? এখান থেকে পাবো V ইকুয়াল টু KT। ঠিক, এটা কিভাবে করতে হবে দেখো, যদি কোনো পরম উষ্ণতা যদি T1 হয়, গ্যাসের আয়তন যদি হয় V1, আমি যদি তাপমাত্রাটাকে বাড়িয়ে দিই,
তাপমাত্রা বাড়িয়ে যদি করে দিই T2, তাহলে আয়তন বেড়ে যাবে, আয়তন বেড়ে হয়ে যাবে V2। ঠিক, যখন আমি তাপমাত্রা বাড়ালাম T2 টা যখনই বাড়ালাম T1 এর থেকে, তাহলে তখন V2 টাও কি হয়ে যাবে, V1 এর থেকে বড় হবে, রাইট? এটাই সম্পর্ক, খুব সোজা। তো তাহলে আমি কি লিখতে পারি, V ইকুয়াল টু KT এর জন্য লিখতে পারি V2 বাই V1 ইকুয়াল টু T2 বাই T1। এইটা হয়ে গেল আমার কাজের সম্পর্ক, যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা নিউমেরিক্যাল প্রবলেম, গাণিতিক সমস্যাগুলো করতে পারবো, রাইট? তাহলে V2 বাই V1, দেখো এখানে V এর সাথে T রয়েছে, তার মানে V2 বাই V1, মানে আগে যেটা V1 ছিল এখন সেটা V2 হয়েছে, আগে যেটা T1 ছিল এখন সেটা T2 হয়েছে, দুজনের অনুপাত সবসময় একই থাকবে, সমানুপাতিক হলে তাই হয়, রাইট? তাহলে মোটামুটি এই জিনিসটা বোঝা গেল। এবারে কি করব, এবার করব লেখচিত্র। লেখচিত্রের মধ্যে দু রকম লেখচিত্র তোমাদের করতে হয়, দেখো দেখো আমি কি করেছি, আমি এখানে দু রকম স্কেল নিয়েছি। একখানা এটা আয়তন, এটাও আয়তন, নিচে কি রয়েছে, নিচে রয়েছে ছোটটি, ছোটটি মানে কি সেলসিয়াস স্কেলে তাপমাত্রা, এবং এখানে রয়েছে বড়টি, বড়টি মানে কি কেলভিন স্কেলে তাপমাত্রা, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো যে গ্রাফ কি রকম হবে, যখন 0°C তাপমাত্রা যখন ছিল তখন আয়তন নিশ্চয়ই শূন্য ছিল না, ঠিক ছিল না, কিছু না কিছু একটা আয়তন ছিল। ধরো মনে করো এইরকম এইটুকু আয়তন ছিল, এইটুকুনি। তারপরে যখন তাপমাত্রা যখন বেড়েছে সেইভাবে আয়তন বাড়তে শিখেছে, ঠিক, রাইট? প্রবলেম নেই। দেখো যখন তাপমাত্রা যখন শূন্য তখন কিছু না কিছু একটা আয়তন ছিল, মনে করো এই আয়তনটাকে আমি লিখেছিলাম V0। তারপরে যত তাপমাত্রা বেড়েছে সেই সঙ্গে সঙ্গে কি বেড়েছে, সেই সঙ্গে সঙ্গে বেড়েছে হচ্ছে আয়তন। দেখো আয়তন এখান থেকে ধীরে 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 বেড়েছে। আচ্ছা, এবার এই জিনিসটাকে যদি আমি পিছনের দিকে যদি আমি এক্সটেন্ড করি তাহলে কি পাবো, একটা না একটা জায়গা পাবো, সেই জায়গাতে কি হচ্ছে, সেই জায়গায় আয়তনটা শূন্য হয়ে যাচ্ছে। বলো কোন উষ্ণতায় শূন্য হয় আয়তন? -273°C। দেখো এটা 0°, আমি যদি এই দিকে যাওয়া মানে কি, পিছনের দিকে যাওয়া মানে কি নেগেটিভ হওয়া, -273°C। এই তাপমাত্রা কি হচ্ছে, এই তাপমাত্রায় আয়তন শূন্য হয়ে যাচ্ছে, ক্লিয়ার, রাইট? বেশ। আর এটা যদি পরম শূন্য তাপমাত্রার সঙ্গে যদি মানে যদি আমি পরম তাপমাত্রা তার সঙ্গে যদি আমি আয়তনকে যদি প্লট করি তাহলে কি পাবো, দেখো যখন পরম শূন্য তাপমাত্রা মানে কেলভিন স্কেলে তাপমাত্রা যখন 0 তখন তো আয়তনও 0। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে পরম শূন্য উষ্ণতায় আয়তন শূন্য হয়ে যায়, তাহলে এটা মূলবিন্দুগামী সরলরেখা হবে। কেন? যখন তাপমাত্রা যখন শূন্য সেই সময় আয়তনও শূন্য, তাপমাত্রা তারপর যেই বেড়েছে আয়তনও বাড়তে থেকেছে, রাইট? একদম সিম্পল। এখানে এই দুটো গ্রাফ করলে মোটামুটি সাফিসিয়েন্ট, এর বাইরে তেমন একটা কিছু কোয়েশ্চেন দেবে না। এইবারে কি করব, এইবারে মোটামুটি একটা গাণিতিক সমস্যা করে দেবো। কত সালে? মাধ্যমিক 2018। তার মানে বুঝতেই পারছো এই জায়গাগুলো থেকে কিন্তু গাণিতিক সমস্যা দেয়, এবং সেই চেষ্টা করবে গাণিতিক সমস্যাগুলো করে আসার, কারণ এগুলো জেনারেলি খুবই সোজা হবে। দেখো কি বলেছে, স্থির চাপে, স্থির চাপ মানে কি, চাপটা কনস্ট্যান্ট, চাপ তো কনস্ট্যান্ট হতেই হবে, তবেই তো চার্জের সূত্র লাগাতে পারবো। নির্দিষ্ট ভরে গ্যাসকে 0°C থেকে 576°C আমাকে পৌঁছেছি আমি, তাহলে প্রথমে টেম্পারেচার কত, শুরুতে উষ্ণতা ছিল 0°C। আমি কোন স্কেলে করব, এইখানে সবসময় যে কোনো প্রবলেম করি না সবসময় আমি কেলভিন স্কেলে করব, ঠিক আছে? আমাকে সেলসিয়াস দিয়ে দিলে তার সঙ্গে 273 অ্যাড করে দেবো, অ্যাড করে দিলে ওটা কেলভিন স্কেলে চলে যাবে। তাহলে 0°C যদি হয় তাহলে সেটা কেলভিন স্কেলে কত, 0 + 273, 0-এর সঙ্গে সেলসিয়াসের সঙ্গে সবসময় জানবে যে সেলসিয়াসের সঙ্গে 273 তুমি অ্যাড করে দাও, তুমি পেয়ে যাবে কেলভিন। এই সম্পর্কটা মনে রাখবে। এখানে কত ডিগ্রি তাপমাত্রা, 0° তাপমাত্রার সঙ্গে কত অ্যাড করতে হবে, 273, তাহলে কি পেয়ে যাবো, তাহলে পেয়ে যাবো কেলভিন। তাহলে এটা কত হয়ে গেল, 273 কেলভিন। এটা কি, এটা হচ্ছে প্রাথমিক উষ্ণতা। আচ্ছা, সেই সময়ে আচ্ছা আচ্ছা বলে দেয়নি কিছু আয়তন কত, ঠিক আছে, খুব ভালো কথা। অন্তিম উষ্ণতা কত, অন্তিম উষ্ণতা হচ্ছে 546°C, 546°C।
তার সঙ্গে কি করব, কেলভিনে কনভার্ট করব। কি দিয়ে অ্যাড করতে হয়, 273 দিয়ে। তাহলে কত হয়ে যাবে, আগে কে লিখে দিলাম, 6 আর 3 9, 7 4 11, একটা একের সঙ্গে যোগ করলে 2 এর সঙ্গে 3, 5 3 8, 819। ঠিক আছে, তাহলে প্রাথমিক তাপমাত্রা হচ্ছে 273 কেলভিন এবং তারপরে অন্তিম উষ্ণতা কত বেশি, যে 819 কেলভিন। এবারে আমাকে কি বলেছে, এবারে বলেছে যে গ্যাসটি অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত। ধরো অন্তিম আয়তন ধরো মনে করো V2 আর প্রাথমিক আয়তন সেটা কত, সেটা হচ্ছে V1। তাহলে দেখো আমি লিখতে পারি V2/V1 ইকুয়াল টু T2/T1। এক্ষুনি পড়লাম কোত্থেকে, চার্লসের সূত্রের যে দ্বিতীয় যে রূপটা যেটা পেলাম বললাম সেখান থেকে আমাদের অঙ্কগুলো আসে। দেখো তাহলে V2/V1 ইকুয়াল T2/T1 করতে পারবো। তাহলে আমার T2 কত, অন্তিম আয়তন অন্তিম উষ্ণতা কত, 819 কেলভিন, নটা লিখে দিলাম। আর সঙ্গে 273 কেলভিন, কাটাকুটি যাবে বলে মনে হচ্ছে, হ্যাঁ 3 হচ্ছে। তাহলে V2/V1 ইকুয়াল টু 3/1 বা 3:1, যেহেতু অনুপাত চেয়েছে আমি ইস্টুতে দেবো, রাইট। খুব সোজা প্রবলেম। দেখো খুব সহজে কিন্তু আমরা চার্লসের সূত্র এবং বয়েলসের সূত্র দুটোকে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা রিভাইজ করে ফেললাম। এর পরের ভিডিওতে আমরা কি করব, এই দুটো ইকুয়েশনকে আমরা একসাথে করব, করে আদর্শ গ্যাসের সমীকরণটা প্রতিষ্ঠা করব। সেই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ ওই কোয়েশ্চেনটা বছর বছর মাধ্যমিকে আসতেই থাকে। আদর্শ গ্যাস থেকে কোনো না কোনো কোয়েশ্চেন দিতেই থাকে এবং মোস্ট প্রবাবলি যেটা দিয়ে থাকে সেটা হচ্ছে চার্লসের সূত্র এবং বয়েলস সূত্র। এই দুটোকে কম্বাইন করে কি করে তুমি আদর্শ গ্যাসের সূত্রটা পাবে, সেই জিনিস সব থেকে বেশি আসে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা পড়াশোনা করতে থাকো। ভিডিও যদি তোমরা এতক্ষণ যদি দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এই ভিডিওটাকে লাইক করো এবং তোমার বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটাকে আরো শেয়ার করো, যাতে চ্যানেলটা আরো গ্রো করতে পারে। তুমি আরো বন্ধুদের তোমাদের আরো হেল্প করে দাও। আর ততদিন আমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততদিন কিপ লাভিং, কিপ